লম্বা ছুটি শুরু। রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট। বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস ব্যাহত। বৈনগরে জাহাজ জট, ঈদে কার্যক্রম চালু রাখতে বিশেষ টাস্কফোর্স। যুক্তরাষ্ট্র থেকে অধিকাংশ প্রবাসী দেশে পাঠিয়েছেন কোরবানির অর্থ। সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে কাতার থেকে। দূষণের সবচেয়ে বড় উৎস প্লাস্টিক বর্জ্য। আইন থাকলেও তা অকার্যকর। দূষণ প্রতিরোধে কঠোর হচ্ছে সরকার। পাট মন্ত্রণালয় আলাদা উদ্যোগও নিয়েছে, যেটা হয়তো ঈদের পরে কাজটা শুরু হবে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা, এটা আমরা সকল সরকারি দপ্তরে বলছি ওখান থেকে সরে আসতে। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি মশিউর অনিক এবং আমি ইসরাত মুক্তি। ঈদযাত্রায় উত্তরবঙ্গগামী মহাসড়কগুলোতে চাপ বেড়েছে কয়েকগুণ। বিকল যানবাহন ও অতিরিক্ত চাপের কারণে তীব্র যানজটে নাকাল যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 23 কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এদিকে যমুনা সেতু সংযোগ মহাসড়কেও যানবাহনের দীর্ঘ সারি। ঘরে ফেরা মানুষের ঈদযাত্রার আমরা আরও খবরাখবর জানবো। আমরা যুক্ত হতে চাই আমাদের সহকর্মী কাউসার আহমেদের সাথে। তিনি আছেন এই মুহূর্তে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে। কাউসার, জানাবেন মহাসড়কে এখন যানজট পরিস্থিতি কোন পর্যায়ে আছে দেখছেন, এবং যানজট নিরসনে হাইওয়ে পুলিশের তৎপরতা আছে কিনা? মুক্তি, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে গাড়ির কিছুটা টান শুরু হয়েছে প্রায় 1 মিনিট আগে। এই মহাসড়কের আমার পেছনে প্রায় 14 কিলোমিটার পেছনে যমুনা সেতু, সেখান থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত অন্তত 23 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ঘরমুখো মানুষ যারা রয়েছেন তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই যানজটের কারণ হিসেবে পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে এই মহাসড়কে রাতে একাধিক গাড়ি বিকল। এছাড়াও যমুনা সেতুতে কিন্তু একাধিক গাড়ি বিকল হয়েছিল গতকালকের পর থেকে। আর অপরদিকে এই চালক যারা রয়েছেন তাদের বেপরোয়া গতির কারণে এবং রাতে অনেক চালক ঘুমিয়ে পড়েছিল। এই সব কারণেই এই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে যারা ঘরমুখো মানুষ রয়েছে, বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধ মানুষ যারা রয়েছে, তারা খুব কষ্টের মধ্যে রয়েছে। তারা বলছেন যে পুলিশ যদি স্বাভাবিকভাবে কাজ করতো তাহলে হয়তো বা এই যানজটটা হতো না বলে দাবি করেছেন এই মহাসড়ক ব্যবহারকারীরা। আর এদিকে এই মহাসড়কের যানজট নিরসনে 6টার পর থেকে যমুনা সেতুর উভয় লেন দিয়ে কিন্তু উত্তরবঙ্গগামী যানবাহন ছুটছে উত্তরাঞ্চলের দিকে। এছাড়াও ঢাকাগামী লেন যেটি সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল প্রান্তে আসার কথা, সেই লেনটি কিন্তু বন্ধ হয়। কিন্তু সিরাজগঞ্জ অঞ্চল প্রায় যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করেছি আমরা। আর এদিকে যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে গত রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় প্রায় 52,000 যানবাহন যমুনা সেতু পারাপার হয়েছে। স্বাভাবিক সময়ে যে যানবাহন পারাপার হয় সেই সংখ্যা হচ্ছে 18 থেকে সর্বোচ্চ 20,000 পর্যন্ত। আর এতে করে এই 52,000 যানবাহন থেকে প্রায় 3,60,00,000 টাকার মতো টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। আর এদিকে হাইওয়ে পুলিশের তৎপরতা খুব একটা আমাদের চোখে পড়েনি। আমরা কিন্তু সেই কয়েকদিন যাবতই বলতেছিলাম যে এই মহাসড়কে ডাকাতি থেকে শুরু করে অন্যান্য অপ্রীতিকর ঘটনার জন্য বা অপ্রীতিকর ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশের কোনো তৎপরতায় চোখে পড়েনি। আর এদিকে এই মহাসড়কে প্রায় 6 শতাধিক জেলা পুলিশের সদস্য যারা রয়েছেন তারা দায়িত্ব পালন করছে। আর এদিকেও যারা জেলা প্রশাসকের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের করার কথা থাকলেও কিন্তু তাদের আমরা আজও পর্যন্ত চোখে দেখি। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যানবাহন চলাচলের সবচেয়ে তথ্য। আমরা এই যাত্রা আরো খবর জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সিরাজগঞ্জের সয়দাবাদ থেকে যুক্ত হয়েছেন রিফাত রহমান। রিফাত, বঙ্গবন্ধু সেতুতে এই মুহূর্তে যানবাহনের চাপ কেমন দেখছেন? মুক্তি, আর একদিন পরে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, যে কারণে আসলে শেষ মুহূর্তে যে বাড়ি ফেরা মানুষ, এই বাড়ি ফেরা মানুষের চাপ কিন্তু যে এই যে যমুনা সেতুর সংযোগ মহাসড়ক রয়েছে, এই সংযোগ মহাসড়ক আমরা দেখতে পেয়েছি গতকাল রাত থেকেই কিন্তু এই মহাসড়কে যানবাহনের চাপ ছিল। তবে আজ ভোর থেকে যানবাহনের চাপ
কয়েক গুণ কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যাত্রীবাহী বাসের পাশাপাশি পণ্যবাহী যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকে চেপেও আমরা ঘরমুখো মানুষকে বাড়ি ফিরতে দেখেছি। পাশাপাশি মোটরসাইকেলের সংখ্যাও কিন্তু তুলনামূলক অনেকটাই বেশি ছিল। আজ এখন পর্যন্ত এই গোলচত্বর এলাকা দিয়ে প্রচুর পরিমাণে যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি কিন্তু পারাপার হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে যমুনা সেতুর যে পূর্ব পার রয়েছে অর্থাৎ টাঙ্গাইল অংশে প্রায় 23 কিলোমিটার যানজট রয়েছে, যে যানজটের কারণে আসলে দীর্ঘ সময় এই যে উত্তরবঙ্গ মহাসড়ক, এই মহাসড়কে যানজটে পরে ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে এই যানজট ছাড়ার সাথে সাথে কিন্তু এই উত্তরবঙ্গের যে প্রবেশদ্বার বলা হয় সিরাজগঞ্জে অর্থাৎ যমুনা সেতুর পশ্চিম পারের মহাসড়কে কিন্তু যানবাহনের চাপ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আপনি জানিয়ে রাখি যে উত্তরবঙ্গ মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে যানজট না থাকলেও অতিরিক্ত চাপ রয়েছে। তবে ঢাকামুখী যে লেনটি রয়েছে সেই লেনটি কিন্তু একদমই বন্ধ রয়েছে, অর্থাৎ টোল প্লাজা বন্ধ রাখার কারণে ঢাকামুখী লেনের যমুনা সেতু থেকে সিরাজগঞ্জের সয়দাবাদ পর্যন্ত প্রায় 4 কিলোমিটার এলাকায় কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে আমরা দেখেছি যে পশুবাহী যেগুলো ট্রাক রয়েছে শেষ মুহূর্তে ঢাকার দিকে যাচ্ছে, সেই ট্রাকগুলো অনেক ট্রাক আটকা পড়ে রয়েছে। এই যানজটের কারণে আসলে দীর্ঘ সময় শেষ সময় আসলে ভোগান্তি নিয়েই কিন্তু উত্তরবঙ্গের মানুষকে বাড়িতে ফিরতে হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। আসলে বেলা করার সাথে সাথে যানবাহনের চাপ কিছুটা কমতে পারে, এতে করে আসলে এই মহাসড়কে যানজট যে ভোগান্তি পোহাতে হচ্ছে সেটি কিন্তু অনেকটাই কমে আসছে। তবে সর্বোপরি যদি বলি যে আসলে যেহেতু গতকাল থেকে ঈদের ছুটি শুরু হয়েছে, সেই ছুটির পর থেকে কিন্তু এই উত্তরবঙ্গের মানুষ কিন্তু যেভাবে পাচ্ছে ট্রাকে করে, বাসে করে, মোটরসাইকেলে করে কিন্তু বাড়ি ফিরছে। তো মুক্তি, এই ছিল আমার কাছে ঢাকা উত্তরবঙ্গ মহাসড়ক থেকে সবশেষ। ঢাকার বাইরের আমরা ঈদযাত্রা সড়কের পরিস্থিতি জানছিলাম, এবার একটু রাজধানীর খবরাখবর জানতে চাই। আমাদের সঙ্গে সহকর্মী জাওয়াদ মাহমুদ যুক্ত হয়েছেন। জাওয়াদ, একটু জানতে চাই যে রাজধানীতে ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন? আজ থেকে তো ঈদের সরকারি ছুটি শুরু হয়ে গেছে, সেই দিক থেকে অবশ্যই হয়তো ভোর থেকেই সবাই ঘরের উদ্দেশ্যে যার যার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। কি দেখছেন সড়কের পরিস্থিতি জানাবেন। মুক্তি, ইত্তেফাক মোড়ে আছে আমি এই মুহূর্তে। এখানে যে যানজটের চিত্রটি দেখছি বা বাড়ি ফেরার কথা আপনি যদি বলছিলেন, সকাল থেকেই একদম ভোরেই এই সময় কিন্তু এই সড়কে এরকম যানজট দেখা যায় না। কিন্তু এখানে অধিকাংশ গাড়িগুলোই আমরা যেটি দেখছি বাসের যে একটি চাপ এই সড়কটিতে, এবং যার ফলে এই সড়কে একটি যানজটের সৃষ্টি হয়েছে। মূলত যেটি বলছিলাম যে এই সড়কে নর্মালি সাধারণত এইটি সৃষ্টি হয় না। এছাড়া মানুষ যেহেতু ফিরছে এবং একই সাথে যেহেতু এটি ঈদুল আজহা পশু কুরবানির একটি বিষয় রয়েছে, এবং সেখানে আমরা গরুর যে গাড়িগুলো আছে অর্থাৎ ট্র্যাকগুলো যেগুলো ঢাকার বাহির থেকে প্রবেশ করছে ঢাকার ভিতরে, সেজন্য কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। আমি মূলত এই সড়কে যারা যাচ্ছিলেন, যেহেতু এখানে গাড়িগুলো থেমে থেমে চলছে, কয়েকজন যাত্রীর সাথে কথা বলার সুযোগ হয়েছে। তারা যেটি বলছেন যে এই সকাল থেকেই তারা খুব ভোরে বের হয়েছেন, যেহেতু দিনের যত বেলা গড়াবে জ্যামের পরিমাণ তত বাড়বে, জটের পরিমাণ তত বাড়বে, সেই জায়গা থেকেই আসলে তারা মূলত সকালে বের হয়েছেন। আপনাকে আরেকটু বলি সড়কের কথা। আমি সকালবেলা এই যে রাজধানীর ঢাকা চিটাগাং হাইওয়ে অর্থাৎ মাতুয়াইল, শনিরাখড়া, রায়েরবাগ এই সড়ক ধরে যখন আসছিলাম, তখনও কিন্তু রাস্তার দুপাশে অর্থাৎ এই যে জটের চিত্র, যানজটের চিত্র, সেটিও দেখতে পেয়েছি। এবং এই যে রাজধানীর প্রবেশ মুখে এবং যেটি রাজধানীর ভিতরে ইত্তেফাক মোড়ের কথা বলছিলাম বা বঙ্গভবন সংলগ্ন এই এলাকায় অর্থাৎ গুলিস্তানের এই আশপাশ এলাকায় কিন্তু সকাল থেকেই ঈদের যাত্রাকে ঘিরে এই যানজটের তৈরি হয়েছে। এবং ঘরে ফেরা মানুষদের তারা আসলে যেটি বলছেন যে বিগত বছরের তুলনায় তারা গতকালকেও মূলত শেষ কর্মদিবস ছিল সরকারি ছুটির, এবং আজকে যেটা আপনি বলছিলেন সরকারি ছুটি শুরু হয়ে গেছে। মানুষ গতকালকেই অনেকেই চলে গিয়েছেন বিকেলের পর অর্থাৎ শেষার্ধে দিনের, এবং আজকে মূলত যারা যাচ্ছেন আগামীকালকেও যাবেন। এবং আমরা কয়েকজন বাস চালকের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে গতকাল বিকেল থেকেই মূলত যে যাত্রীর চাপ বাড়ি ফেরার সেটি শুরু হয়েছে। আজকে এবং আগামীকালকে এটি আরেকটু বাড়বে বলে তারা মনে করছেন। এই ছিল এখন পর্যন্ত সড়কের চিত্র আমার কাছ থেকে। মুক্তি।
সহকর্মী জাওয়াত মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ইত্তেফাক মোড় থেকে। এদিকে ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে প্রেমতলার সেতু চালুর খবরে স্বস্তি ফিরেছে শরীয়তপুর সহ আশপাশের জেলার যাত্রীদের মাঝে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তাই ঈদের আগে খুলে দেওয়া হয়েছে সেতুটি। এ নিয়ে আরও জানাতে শরীয়তপুর থেকে কাজী মনিরুজ্জামান যুক্ত হয়েছেন আমাদের সাথে। মনির, সেতু উন্মুক্ত করে দেওয়া ঈদযাত্রায় কতটা উপকারে আসবে জানাবেন। বেশ গুরুত্বপূর্ণ একটি সেতু এবং সেতুটি 15% কাজ বাকি রেখে, নির্মাণ কাজ বাকি রেখে কিন্তু এই মাসের চলতি মাসের 3 তারিখে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। যদিও সেতুটির এখনও অ্যাপ্রোচ সড়কের 150 মিটার অ্যাপ্রোচ সড়ক কিন্তু নির্মাণ শেষ হয়নি। এর ফলে মূলত জনসাধারণ বা যানবাহনের বেশ উপকারে এসেছে। আমরা বলতে পারি যে পুরনো যেই সেতুটি রয়েছে সেটি 3 মিটার প্রস্থের ছিল, সেই সেতুটি ঝুঁকিপূর্ণ ছিল এবং সেতুটি দিয়ে যানবাহন চলাচলের সময় কিন্তু উভয় প্রান্তে যানবাহনগুলোকে অপেক্ষা করতে হতো এবং ঝুঁকিপূর্ণ থাকায় কিন্তু সবসময় আতঙ্কে পারাপার হতো এই যানবাহনগুলো। আর এই দীর্ঘ 190 মিটার দৈর্ঘ্যের এবং 10.3 মিটার প্রস্থের এই দীর্ঘ সেতুটি খুলে দেওয়ার ফলে কিন্তু অনেকটাই স্বস্তি ফিরেছে যানবাহন চালক এবং জনসাধারণ মধ্যে, যাত্রীদের মাঝে। মূলত এখন আর যানবাহনগুলোকে অপেক্ষা করতে হয় না, নির্বিঘ্নে যানবাহনগুলো এই সেতু পারাপার হয়ে গন্তব্যে পৌঁছতে পারছেন, এমনটা কিন্তু আমরা দেখছি। আর এই ঈদকে ঘিরে কিন্তু সকাল থেকেই দেখছি যে ব্যক্তিগত এবং গণপরিবহনের সংখ্যা কিন্তু বেড়েছে এবং যানবাহনের চাপ বাড়ায় কিন্তু সেই যে পুরনো ভোগান্তি ছিল পুরনো সেতুতে, সেই ভোগান্তি এখন আর নেই। এই সেতুটি 2019 সালে মূলত 19-20 অর্থ বছরে নির্মাণ কাজ শুরু হয় এবং দীর্ঘ 5 বছর পর কিন্তু 15% কাজ শেষ অসমাপ্ত রেখে, অর্থাৎ 85% কাজ শেষ হয়েছে, সেটা রেখেই কিন্তু সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। আমরা সড়ক বিভাগের সাথে কথা বলেছিলাম দীর্ঘসূত্রিতার কারণ সম্পর্কে। তারা যেমনটা বলেছেন যে আসলে সেতুর উভয় প্রান্তের যেই অ্যাপ্রোচ সড়কের জমি ছিল, সেই জমি অধিগ্রহণ জটিলতাই মূল সমস্যা ছিল এবং সেই সমস্যা কিন্তু এখনও কেটে যায়নি। পূর্ব প্রান্তের এখনও 150 মিটার যেই অধিগ্রহণের জমি রয়েছে সেটা 24 নম্বর এলএকেস তারা এখনও বুঝে পায়নি। যখন বুঝে পাবে সেই কাজ শেষ করলে কিন্তু এই সেতুর পুরোপুরি সুফল ভোগ করতে পারবে যানবাহন এবং যাত্রী চালকরা। তো জেলা প্রশাসন বলছে যে আসলে সেই অধিগ্রহণের কাজও চলমান রয়েছে। চলতি বছরের মধ্যে অধিগ্রহণ শেষে সড়ক বিভাগকে সেই জমি বুঝিয়ে দেওয়া হবে। তো আসলে এই সেতুটি উদ্বোধন বলা যাবে না, যে জনসাধারণের জন্য খুলে দেওয়ার পর থেকেই কিন্তু শরীয়তপুরের যানবাহন চালক এবং যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। মুক্তি। কাজী মনিরুজ্জামান যুক্ত ছিলেন শরীয়তপুর থেকে। নড়াইলে এবার প্রস্তুত করা হয়েছে প্রায় 54,000 কোরবানির পশু। স্থানীয় চাহিদা মিটিয়ে 14,000 পশু যাবে দেশের বিভিন্ন জেলায়। বিক্রেতারা জানান জেলার সবচেয়ে বড় গরুটি অর্থাৎ ব্ল্যাক ডায়মন্ড উপযুক্ত দামে বিক্রি হলে ক্রেতা উপহার হিসেবে পাবেন বড় একটি খাসি। বাকিরা জানাচ্ছেন মোহাম্মদ ইমরান হোসেন। ঈদুল আজহা সামনে রেখে ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর নড়াইলের কোরবানির হাট। চলছে জমজমট বেচাকেনা। নড়াইলে এবার প্রায় 300 কোটি টাকার পশু কেনাবেচা হবে বলে আশা বিক্রেতাদের। জেলায় এবছর প্রায় 4,000 খামারে প্রস্তুত করা হয়েছে প্রায় 54,000 গরু ছাগল। এর মধ্যে 31,000 ছাগল ও 23,000 গরু। খামারিরা জানান স্থানীয় চাহিদা পূরণ করে অতিরিক্ত 14,000 পশু সরবরাহ করা হবে দেশের বিভিন্ন জেলায়। জেলা সদরের সিঙ্গা শোলপুর এলাকার চিত্রা এগ্রো এই খামারের নজর কেড়েছে 1400 কেজি ওজনের একটি ফ্রিজিয়ান জাতের গরু। কালো রঙের এই গরুটির নাম রাখা হয়েছে ব্ল্যাক ডায়মন্ড। 3 বছর ধরে লালন পালন করায় এই গরুটির দাম ধরা হয়েছে 12 লাখ। আমরা একটা খাসি উপহার দিব, যিনি সম্মানিত ক্রেতা আমাদের কাছ থেকে এই গরুটা সংগ্রহ করবেন এবং কোরবানি করবেন। একদম একটা হাতির মতো আমার কাছে মনে হচ্ছে যে ছোটখাটো একটা হাতি। প্রাকৃতিকভাবে গরু লালন পালন করে এত বড় করা সম্ভব, এটা আমার চোখে প্রথম দেখা। দেশীয় পদ্ধতিতে খামারে গরু ছাগল মোটা তাজা করায় এসব পশুর চাহিদা রয়েছে সিলেট, ঢাকা, খুলনা, যশোর সহ বিভিন্ন জেলায়। খামার থেকে ক্রেতারা কিনে নিচ্ছেন পছন্দের গরু, যদিও গেল বছরের তুলনায় এবার পশুর দাম কিছুটা বেশি। বিক্রি উপযোগী হলো আমাদের 55টা, আর আমাদের এসব গরু বিভিন্ন জায়গা থেকে এসে কিনে নেওয়া যাচ্ছে। 7টা গরু আছে,
18টা বিক্রি হয়ে গেছে, আরও আসছে অনেক জায়গায়। আমাকে এখান থেকে গরু নিয়ে অন্য অন্য জায়গায় যে বিক্রি করতেছে। আপনার 80,000 টাকা থেকে নিয়ে 85,000, 90, 95 থেকে নিয়ে আপনার 3 লাখ 4 লাখ টাকা দামের গরু পাবে। দেশে পর্যাপ্ত পশু থাকায় এবছর বিদেশ থেকে কোনো পশু আমদানি হবে না। এতে খামারি ও কৃষকরা তাদের পশুর ন্যায্য মূল্য পাবেন বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের খামারিরা যে গরু প্রস্তুত করেছে তিনি তার পশুটির ন্যায্য মূল্য পাবেন। আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর এই সিচুয়েশন বজায় রাখতে চাই যেন ভোক্তা এবং খামারি দুজনই লাভবান হয়, অর্থাৎ একটা উইন উইন সিচুয়েশন থাকে। গেল এক দশকে জেলার পশু উৎপাদনে এসেছে বিপুল পরিবর্তন। আগে অন্য জেলা থেকে পশু নিয়ে আসার প্রয়োজন পড়লেও এখন জেলার চাহিদা পূরণ করে বাড়তি পশু যাচ্ছে দেশের অন্যান্য প্রান্তে। এ পেশার সঙ্গে জড়িত জেলার অন্তত 50,000 মানুষ। এখন নড়াইল। ঈদের আর খুব একটা বেশি সময় বাকি নেই, 48 ঘন্টা। এর মধ্যেই আসছে ঈদ, তাই পশু জবাইয়ের সরঞ্জাম প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন কামার ও কামারিরা। লোহা পুড়িয়ে দিনরাত চলছে দা, বটি, ছুরি, চাপাতি তৈরির কর্মযজ্ঞ। আর অনেকে মাংস কাটার পুরনো সরঞ্জাম মেরামতের জন্য ভিড় করছেন কামারশালাগুলোয়। ঝালকাঠি থেকে বাকিটা জানাচ্ছেন আলামিন তালুকদার। সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানির ঈদকে সামনে রেখে ঝালকাঠির কামার শিল্পীদের কাজের চাপ বেড়েছে কয়েক গুণ। কেউ হাতুড়ি দিয়ে লোহা পেটাচ্ছে, কেউ হাপড়ে টান দিচ্ছে, আবার ছুরি, চাপাতি, বটি শান দিতে ব্যস্ত কেউ কেউ। দাম ও মজুরি বেড়ে যাওয়ায় অনেকেই মাংস কাটার পুরনো সরঞ্জামেই শান দিয়ে নিচ্ছেন। আমি একটা ছুরি নিয়ে আসছি ধার দেওয়ার জন্য এবং একটা কুঠার নিয়ে আসছি, এটা মাঝে মধ্যে লাকড়ি কাটি। দুইটা চাকু বানাইছি, একটা চাপাটি দিছি, 2-3 দিন আগে রেখে গেছি, আজকে হ্যান্ডওভার দিছে। ঈদুল আজহা উপলক্ষে আমরা একটা চাপাটি বানাইছি, এখান থেকে কিনে নিয়েছি। কোরবানির সময় একটু টুকটাক কেনাবেচা হয়, কিন্তু এরপর কাজকর্ম থাকেই না, আমাদের এদিকে চলা যায় না। কামার শিল্পীদের সংখ্যা দিন দিন কমে গেলেও জেলার প্রায় 1.5 শতাধিক পরিবার তাদের বাপ দাদার পেশা এখনো ধরে রেখেছেন। কামার শিল্পীরা জানান, সারা বছর ঢিলে ঢালাভাবে কাজ চললেও তাদের ব্যস্ততা কয়েক গুণ বাড়ে কোরবানির ঈদের আগে। এবছর 25 থেকে 30 লাখ টাকার কামার পণ্য বিক্রির আশা সংশ্লিষ্টদের। কোরবানির উপলক্ষে ওই দাওটাও বানায়, এই চাপাটি বানায় গোস্ত কাটার জন্য। এই আমার আগের থেকে মোটামুটি এখন একটু চাপ হয়েছে। দাও, বটি, তারপরে চাপাটি, সোরা, এই সমস্তটাই একটু এখন বেশি চলে। আমি 5-7 দিন আগে বানাইতে দিচ্ছিলাম, আজকে নিতে আসছি। কামার শিল্পের সাথে জড়িতদের প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণের ব্যবস্থার কথা জানিয়ে সব রকমের সহযোগিতার আশ্বাস স্থানীয় বিসিক কর্মকর্তার। আমরা অনেক উদ্যোক্তার কাছে গিয়েছি এবং তাদের কোনো উদ্যোক্তা যদি আমাদের কাছে আসে, কোনো কারিগরি সহায়তার প্রয়োজন হয়, আর্থিক সহায়তার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কারিগরি সহায়তা করতে পারবো, তাদেরকে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতে পারবো এবং আমাদের এখানে প্রশিক্ষণের ব্যবস্থা আছে। ঈদুল আজহার সময় কামারদের উপার্জন হয় দ্বিগুণ, তাই সারা বছরের ঘাটতি পোষাতে দিনরাত পরিশ্রম করে বিভিন্ন ধরনের সরঞ্জাম তৈরি করছেন কামার শিল্পীরা। এখন ঝালকাঠি। কাস্টমস কর্মকর্তাদের আন্দোলনের পর বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দেখা দিয়েছে জাহাজের জট। বৃষ্টিতে খাদ্যশস্য ও খোলা পণ্য খালাসে ব্যাহত হওয়ায় সময় মতো জেটিতে ভিড়তে পারছে না জাহাজ। বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রপ্তানি খাত। ঈদের আগে বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ডিপো ও বন্দর কর্তৃপক্ষ। পরিবহন ভাড়া বেড়েছে 4 থেকে 5 গুণ। যদিও ছুটিতে কার্যক্রম সচল রাখতে বিশেষ টাস্ক ফোর্স গঠন সহ খোলা হয়েছে হটলাইন। হাজিরা শিউলির প্রতিবেদন। গেল 15 মে শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে কন্টেনারবাহী পরিবহন শ্রমিকদের কর্মবিরতি। এরপর রাজস্ব বোর্ড বিভক্তির প্রতিবাদে কাস্টমস কর্মকর্তাদের কলম বিরতি। এসব ধকল কাটিয়ে বন্দরের কার্যক্রম গতিশীল করার চেষ্টার মধ্যেই এবার বৈরী আবহাওয়ার প্রকোপ। ফলে গেল সপ্তাহে 2 দিন জেটিতে ভিড়তে পারেনি কোনো জাহাজ। সেই সঙ্গে টানা 1 সপ্তাহের বেশি সময় ধরে চট্টগ্রামে ভারী থেকে মাঝারি বর্ষণের কারণে ব্যাহত হচ্ছে আমদানি পণ্য খালাস কার্যক্রম। এতে নির্ধারিত সময়ে বন্দরের জেটিতে ভিড়তে পারছে না জাহাজগুলো, ফলে রপ্তানি পণ্য জাহাজীকরণে দেরি হচ্ছে। এর মধ্যে ঈদের আগে অতিরিক্ত রপ্তানি পণ্যের চাপে হিমশিম অবস্থায় ডিপোগুলোর।
1 লাখ টিউএস ধারণ ক্ষমতার বিপরীতে ডিপোগুলোতে বর্তমানে কন্টেনার আছে প্রায় 80,000 টিউএস। এই পরিমাণ জাহাজ কিন্তু চট্টগ্রাম বন্দরে ভিড়ছে না যে এই রপ্তানি পণ্যবাহী কন্টেনারগুলো নিয়ে যাবে, যার ফলে রপ্তানি পণ্যবাহী কন্টেনারের একটা বিশাল ভলিউম 19টা অফডকে জমে যাচ্ছে। সুতরাং অপারেশনাল একটা বাধা বা অবস্ট্যাকল আমরা এখন ফেস করছি এবং আমরা মনে করি যে ঈদের পর থেকে এটা ধীরে ধীরে কেটে যাবে। ঘটনা হচ্ছে ডিপুর সক্ষমতার ম্যাটার। যারা এক্সপোর্ট কন্টেনারগুলো বা কাভার ভ্যানগুলো তারা রিসিভ করতে পারছে না, তাদের জায়গার সংকুলন নেই, রাস্তায় জায়গা দাঁড়িয়েছে। এ অবস্থায় ডিপোগুলোতে জায়গা সংকুলন না হওয়ায় রফতানি পণ্য নিয়ে বাইরেই দাঁড়িয়ে আছে প্রায় 7,000 ট্রাক। এতে কারখানা থেকে ডিপোতে পণ্য পরিবহনের ভাড়া বেড়ে ঠেকেছে 5 থেকে 20,000 টাকায়। আর ঢাকা থেকে চট্টগ্রামে পরিবহন ভাড়া 20,000 থেকে বেড়ে দাঁড়িয়েছে 60,000 টাকায়। ডিপোগুলোতে ধারণ ক্ষমতার বাইরে অনেক মাল চলে আসছে, যার জন্য কাভার্ড ভ্যানগুলো আপনার রোডে দিনের পর দিন অপেক্ষমান, কিন্তু মাল আনলোড করতে পারছে না। আর আনলোড করতে না পারলে এক্সপোর্টও সময় মতো হবে না, আর সময় মতো না হলে এটার খেসারত আলটিমেটলি রপ্তানিকারকদেরকেই দিতে হবে। বন্দর কর্তৃপক্ষ বলছে প্রতিকূল আবহাওয়ার কারণে কিছুটা সংকট হলেও জেটি খালি হওয়া মাত্রই জাহাজগুলোকে ভেড়ার জন্য সিরিয়াল দেওয়া হচ্ছে। পণ্য ডেলিভারি বাড়ায় দ্রুত সংকট কেটে যাওয়ার আশা তাদের। যে সমস্ত জাহাজ আউটার অ্যাঙ্করেজ থেকে লাইটারাইজ করছে তাদেরটা কিন্তু সমস্যা হচ্ছে না। যারা ভিতরে বাড়তিতে যাচ্ছে শুধু তাদের জন্যই, যারা কনসাইনি আছে, যারা নিয়ে আসছেন, তারা যদি আমাদের কাছে আবেদন করেন আমরা তাদেরকে তাদের সুবিধাজনক বাড়তেও কিন্তু বাল্ক খালাস করার জন্য পারমিশন দিচ্ছি। চট্টগ্রাম বন্দরে সচল জেটি রয়েছে 16টি। বর্তমানে বহির্নোঙরে অপেক্ষায় আছে 23টির মতো জাহাজ। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। ঈদুল আজহায় দেশে প্রিয়জনদের কাছে অর্থ পাঠাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাস করা প্রবাসীদের মধ্যে এই প্রবণতা যেন দিন দিন বেড়েই চলেছে। কোরবানি দেয়া মাংস বন্টন জটিলতায় যুক্তরাষ্ট্রের অধিকাংশ প্রবাসী দেশে পাঠিয়ে দিচ্ছেন কোরবানির অর্থ, আর এতে বাড়ছে দেশের রেমিটেন্স প্রবাহ। যুক্তরাষ্ট্র থেকে বাকিটা জানাচ্ছেন আব্দুল আহাদ। পবিত্র ঈদুল আজহায় আল্লাহর সন্তুষ্টির আশায় পছন্দের পশু কুরবানি দিয়ে থাকেন সামর্থ্যবান মুসলমানরা। তাই সময় ঘনিয়ে আসায় যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরা দেশে থাকা প্রিয়জনের কাছে পাঠাচ্ছেন কুরবানির অর্থ। যুক্তরাষ্ট্রে বসবাস করা বাংলাদেশি মুসলমানদের মধ্যে এই প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। দেশে অর্থ পাঠিয়ে পরিবারের সদস্যদের মাধ্যমে কুরবানি দিচ্ছেন অনেক প্রবাসী। এভাবে দেশের অর্থনীতিতে রেমিটেন্স যোগ করে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তারা। একটা ধরেন উপকার হচ্ছে রেমিটেন্স যাচ্ছে। আপনারা হয়তো দেখছেন যে এই রিজার্ভে হাত না দিয়েই এই রেমিটেন্সের টাকা দিয়ে অনেকগুলা মানে ঋণ পরিশোধ করা হয়েছে ইতিমধ্যেই বাংলাদেশে। সেখানে চামড়াটাও সেখানে হয়তো বিক্রি করছে মাদ্রাসা, স্কুল, এতিম অথবা আদার্স পিপল, দে আর গেটিং বেনিফিট ফ্রম ইয়ার। নিউ ইয়র্ক, নিউ জার্সি, মিশিগান, টেক্সাস কিংবা রাজধানী ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রের প্রায় সব জায়গায় রয়েছে বাংলাদেশি মুসলিম কমিউনিটি। অনেকে এখানকার পশুর উচ্চ মূল্য, কুরবানি দেয়া নিয়ে জটিলতা আর মাংস বন্টনে সমস্যার কথা তুলে ধরেন। এসব কারণে দেশের আত্মীয় স্বজনের কাছে কুরবানির অর্থ পাঠিয়ে দেন বলে জানান তারা। টাকার পরিমাণটা অনেক বেশি এখানে চলে যায় এবং একজন মানুষ একটা কুরবানি দেয় না, একজনে একটা নাম দেয়। আসল কুরবানিটা এটার মজা উপলব্ধি করতে পারে না। মনে করি যে দেশে যদি দেই আমার আত্মীয় স্বজন, আমার ভাই বান্ধব, আমার এই গরিব যারা আছে ওরা একটু ফিল করবে। বাংলাদেশে হলে গিয়ে মেইন সব ফ্যামিলি মেম্বার, তো এই জন্য বাংলাদেশে মেইনলি দেওয়া হয়। কারণ এখানেও যদি কোরবানি করা হয় এটা তো অলমোস্ট লাইক শুধু মাংস কেনার মতো হয় কোরবানি। কোরবানির মৌসুমে যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার কোটি টাকার রেমিটেন্স যায় বাংলাদেশে। উপকৃত হন কোরবানির পশু ব্যবসায়ী, কসাই, দরিদ্র পরিবারগুলো। সার্বিক অর্থনৈতিক চক্রেও আসে গতি। দেশে দেওয়াতে আমি ওইটার পক্ষেই থাকি। দেশে দেওয়া যায়, গরিব লোকেরা উপকৃত হয়, আর দেশে অনেক টাকা যায়, ওইটা আসলে রেমিটেন্সটাও দেশের জন্য বাড়ে। বাংলাদেশের গ্রামগঞ্জে এমন অনেক পরিবার আছে যারা সারা বছর মাংস কিনতে পারেন না, তাই ঈদুল আজহার অপেক্ষায় থাকেন অনেকে। কুরবানির মাংসে পূর্ণতা পায় ঈদ আনন্দ। কুরবানির সময় প্রবাসী বাংলাদেশিদের এই সহযোগিতা শুধুমাত্র ধর্মীয় দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশের অর্থনীতি এবং সামাজিক ভারসাম্য রক্ষায়ও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র।
পবিত্র ঈদুল আজহা উদযাপনে দেশে থাকা স্বজনদের কাছে টাকা পাঠাতে কাতারের বিভিন্ন এক্সচেঞ্জ হাউসগুলোতে ভিড় করেছেন প্রবাসী বাংলাদেশিরা। চলতি অর্থ বছরে কাতার থেকে প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন বলে জানায় মানি এক্সচেঞ্জ হাউসগুলো, যা দেশের অর্থনীতিতে বড় অবদান রেখেছেন বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবিতে বিস্তারিত। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপনের আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে কাতার থেকে রেমিটেন্স পাঠাতে এক্সচেঞ্জ হাউসগুলোতে ছুটছেন প্রবাসী বাংলাদেশিরা। কোরবানির ঈদ উপলক্ষে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ বাড়াচ্ছে দেশের রিজার্ভে। দেশে থাকা পরিবার পরিজনের কাছে টাকা পাঠাতে শেষ মুহূর্তে কাতারের বিভিন্ন এক্সচেঞ্জ হাউসগুলোতে প্রবাসী বাংলাদেশিদের ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কষ্টের অর্জিত অর্থ দেশে পাঠাচ্ছেন তারা। উদ্দেশ্য কেবল পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানো। কোরবানির রেমিটেন্স একটু বেশি করেই পাঠাতে হয় এবং আশা করি বাংলাদেশের রেমিটেন্স অনেক যাবে এই কোরবানি উপলক্ষে এবং এটা আমার দেশের অর্থনীতিতে উন্নয়নে অনেক সাহায্য করে। এইবার ঈদটা পড়ছে মাসের শুরুতে, যেটা করা হয়েছে আমরা যখন স্যালারি পাওয়ার পরেই আমরা আমাদের পরিবারের জন্য ওই স্যালারির টাকাটা সেন্ড করতে পারছি। আমি টাকা পাঠাবার জন্য আসছি, বেতন পাই এই ঈদের জন্য টাকা পাঠাইতে আসছি। টাকা পাঠাইলে তো দেশে ঈদ করবে আমার। রমজানের চেয়ে কোরবানির ঈদে প্রবাসীরা বেশি রেমিটেন্স পাঠান বলে জানান এক্সচেঞ্জ হাউসগুলোর কর্মকর্তারা। বাংলাদেশে সাধারণত দুই ঈদে, রোজার ঈদ এবং কোরবানি ঈদে সবচেয়ে বেশি রেমিটেন্স প্রবাহ যায়। তো কোরবানি ঈদে সাধারণত আরও একটু বেশি যায়, এবারও এর ব্যতিক্রম নয়। আমরা আশা করছি এবারের কোরবানি ঈদে সর্বোচ্চ রেমিটেন্স যাবে, যেটা আমরা প্রতি বছর যেটা $1 বিলিয়ন কাতার থেকে যেত, এই বছরে যে প্রবাহ দেখছি তাতে মনে হচ্ছে এটা $1 বিলিয়ন ছেড়ে যাবে। কাতারে 4 লাখের বেশি বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। কাতার থেকে প্রবাসীরা প্রতি বছর গড়ে $1 বিলিয়ন পাঠালেও এবার এর সংখ্যাটা বেড়ে প্রায় $2 বিলিয়ন কাছাকাছি যাবে বলে মনে করেন এক্সচেঞ্জ হাউসের কর্মকর্তারা। এখন কাতার। প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। এই প্রতিপাদ্য বিষয় বা স্লোগানে যখন বিশ্বে পরিবেশ দিবস পালন হচ্ছে, ঠিক সেই সময়টাতেও দেশে প্লাস্টিক দূষণ স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি। গবেষণার দিকে তাকালে দেখতে পাবেন স্বাস্থ্য ঝুঁকি ছাড়াও নদী, সাগর এবং ল্যান্ডফিল দূষণের প্রায় ৭৯% ঘটছে এই প্লাস্টিক বর্জ্যের কারণে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, দেশে প্লাস্টিক পণ্যের ব্যবহার আর দূষণ রোধে বিধিনিষেধ থাকলেও তা কার্যকর নয়। আর এদিকে পরিবেশ ও বন উপদেষ্টার দাবি, সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে সরকার বদ্ধপরিকর। বাকিটা জানাচ্ছেন সাজিদা রাফাত। যাপিত জীবনে প্লাস্টিক ছাড়া কি একটা দিন কল্পনা করা যায়? আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা একক ব্যবহারযোগ্য এই প্লাস্টিকই যেন গলার কাঁটা। পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা এসডোর সমীক্ষা বলছে, বাংলাদেশ বছরে প্রায় ৩.৮৪ বিলিয়ন একক ব্যবহারের প্লাস্টিক বোতল তৈরি করে, যার মাত্র ২১.৪% পুনর্ব্যবহারযোগ্য। এসব প্লাস্টিকের ৭৮.৬% নদী, সাগর এবং ময়লার ভাগাড়ে দূষণে অবদান রাখে। ২০২১ সালে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালার আওতায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধের লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করা হয়। তৈরি করা হয় টেকসই প্লাস্টিক ব্যবস্থাপনার রোডম্যাপ। লক্ষ্য ২০৩০ সালের মধ্যে প্লাস্টিক উৎপাদনে ৩০% কমানো, ২০২৬ সালের মধ্যে ৯০% একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধ করা এবং ২০২৫ সালের মধ্যে প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার ৫০% উন্নীত করা। তবে বাস্তবতা বলছে, এসব নীতিমালা কাগজেই সীমাবদ্ধ। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, দেশে প্লাস্টিক পণ্যের ব্যবহার ও এর দূষণ রোধে বিধিনিষেধ থাকলেও তা শতভাগ কার্যকর হয় না। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনাকে উন্নত করার পরামর্শ তাদের। পলিউশনটা তখনই তৈরি হয় যখন প্লাস্টিকটা পরিবেশে যায়, আর যদি আমি পরিবেশে যাওয়া থেকে বিরত রাখতে পারি তাহলে, এবং ম্যানেজমেন্টটা যদি ভালোভাবে সেভাবে নিতে পারি, তাহলে কিন্তু আমার প্লাস্টিক থেকে পলিউশনটা সেভাবে হয় না। সো
প্লাস্টিকের যে সমস্ত প্লাস্টিকের উপরে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে এটাকে না ইউজ করার বা যে বিষয়গুলো, তার চেয়ে বড় বিষয় হচ্ছে ম্যানেজমেন্টের আওতায় প্লাস্টিককে নিয়ে আসতে হবে। এদিকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর সুপার শপে পলিথিন ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা ও অবৈধ পলিথিনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। সেই ধারাবাহিকতায় প্রস্তাবিত 2025-26 অর্থবছরের বাজেটে বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে প্লাস্টিক পণ্যের উপর। প্লাস্টিকের নানা পণ্যে ভ্যাটের হার 7% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, পণ্যে বাড়তি শুল্ক আরোপ একমাত্র সমাধান নয়। পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই ভবিষ্যৎ গঠনে সামাজিক দায়বদ্ধতার আওতায় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্লাস্টিক বিরোধী ক্যাম্পেইনের পাশাপাশি সরকারকে বিকল্প ব্যবস্থার সুপারিশ করেন তারা। প্লাস্টিক শিল্পকে কিন্তু আগে থেকেই বলতে হবে যে আপনারা বিকল্পর দিকে, অর্থাৎ এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলির দিকে যান। তখন যদি তারা প্লাস্টিকটাই ব্যবহার করলো, কিন্তু সেটা কিছুটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হলো, সেটা কিভাবে করা যায় সেটা কিন্তু বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে করতে হয়। এখন এই প্লাস্টিক শিল্পের বিকল্প হিসাবে আসলে সরকার কি ভাবছে, সেই ভাবনার জায়গাটাও কিন্তু স্পষ্ট না। পরিবেশ ও বন উপদেষ্টার দাবি, একক ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধে সরকার বদ্ধপরিকর। কঠোর পদক্ষেপের পাশাপাশি বিকল্প ব্যবস্থার আশ্বাস তার। আমরা কঠোর হচ্ছি ইন দ্য সেন্স যে আমরা বাজারগুলো মনিটর করছি, যে কোন তিনটা বিকল্প তারা রাখবে এটা বলছি। আমরা এমনকি বিকল্প তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য পাট মন্ত্রণালয় আলাদা উদ্যোগও নিয়েছে, যেটা হয়তো ঈদের পরে কাজটা শুরু হবে। আর পলিথিন উৎপাদনের ক্ষেত্রে নিষেধাজ্ঞাটা প্রয়োগ করতে আমরা বহুবার গিয়েছি, বহুবার প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি। দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে তো আপনি প্লাস্টিকের বা পলিথিনেরটাকে আলাদা করতে পারবেন না। আর দ্বিতীয় হচ্ছে, আমাদের কাজটা আপাতত কেবল পলিথিন শপিং ব্যাগ কেন্দ্রিক। সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা, এটা আমরা সকল সরকারি দপ্তরে বলছি ওখান থেকে সরে আসতে। প্লাস্টিক দূষণের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে শহরের প্রায় 18% আর গ্রামের মাত্র 5% ভোক্তা সচেতন। এমন বাস্তবতায় বৈশ্বিক ভোগবাদী বাণিজ্যের জিইয়ে রাখা নীরব ঘাতকের বিরুদ্ধে সচেতন হওয়ার দাবি পরিবেশবাদীদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। নতুন করে করোনা ভীতি জেগেছে রাজশাহীতে। গেল এক সপ্তাহে শনাক্ত হয়েছেন 16 জন। তাই সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মৌসুম পরিবর্তনের কারণে শরীর খারাপকে অবহেলা না করে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ তাদের। পরিস্থিতি ভয়াবহের আশঙ্কা না থাকলেও চিকিৎসা দিতে প্রস্তুতি আছে হাসপাতালগুলোর। রাহানুল ইসলামের ছবিতে আরও জানাবেন রাকিবুল হাসান। 2019-20 সাল, করোনা আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট, অক্সিজেন স্বল্পতায় এই হাসপাতালের আঙিনাতেই ঝরেছে অনেক প্রাণ। দীর্ঘ 5 বছর পর আবারও করোনার শঙ্কা পেয়ে বসেছে রাজশাহীতে। গেল 21 মে থেকে এক সপ্তাহে এই হাসপাতালেই কর্মরত 9 জন চিকিৎসক সহ 16 জনের শনাক্ত হয়েছে করোনা। এর মধ্যে শুধু সোমবারে ল্যাব টেস্টে 9 জনের করোনা ধরা পড়ে। নির্দিষ্ট প্রতিষেধক, প্রতিরোধ, চিকিৎসা সব কিছুই কিন্তু আমাদেরকে যথেষ্ট সচেতনার সাথে, গুরুত্বের সাথে বিবেচনা করে এটার আমাদের সব স্টেপগুলো আমাদের মেনটেন করতে হবে। দীর্ঘদিন পর করোনায় আক্রান্তের বিষয়টি কিছুটা আতঙ্ক ছড়িয়েছে। তাই নড়ে চড়ে বসেছে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। জ্বর, সর্দি বা হাঁচি কাশি হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। অবহেলার চেয়ে সতর্কতায় গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। যে বদ্ধ জায়গায় গ্যাদারিং সেই জায়গায় বা বেশি গ্যাদারিংয়ে যেন মাস্ক পরে, এবং এটা সবারই নৈতিক দায়িত্ব বলে মনে করি। কেননা যেহেতু এটাতে এমন কোনো সরকারি আদেশ বা নিষেধাজ্ঞা নাই, কিন্তু আমি তাদের নিজের নিরাপত্তার জন্যই বলবো যে অন্তত একটা সার্জিক্যাল মাস্ক যেন ঠিকঠাক মতো পড়ে থাকে। এখনই আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি, তবে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সাধারণ জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত উপসর্গ দেখা দিলে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে। উপসর্গ থাকলে দ্রুত টেস্ট করাতে সক্রিয় রয়েছে মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগ। আর করোনায় আক্রান্ত কোনো রোগী হাসপাতালে না থাকলেও পরিস্থিতি সামলাতে প্রস্তুতি আছে বলছেন হাসপাতালের মুখপাত্র। একজন রোগী তো আগে ডাক্তারের কাছে যাবে, উনি তখন বলবেন যে আপনার করোনা টেস্ট করুন। তো আমরা ডাক্তারদের কাছে সেই
আপনাদের প্রসিডিউরটা দেওয়া আছে, সেই নমুনা সংগ্রহকারক নমুনা সংগ্রহ করে এবং আমাদের নির্দিষ্ট নমুনা সংগ্রহ করার স্থান আছে, সেখানে নমুনা সংগ্রহ করে তারপরে আমরা নমুনাগুলোকে আমরা পরীক্ষা নিরীক্ষা করি। করোনা আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করেছি, সেখানে বিশেষজ্ঞ একদল চিকিৎসকের নেতৃত্বে আমাদের ঔষধ পথ্য থেকে শুরু করে সবকিছু প্রস্তুত রয়েছে। সার্বক্ষণিক আমরা করোনা রোগীর সেবা দেওয়ার জন্য একেবারে প্রস্তুত রয়েছে। গেল মাসে করোনায় আক্রান্ত এক পুলিশ কর্মকর্তা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এরপর গেল 21 তারিখ থেকে বেড়েছে আক্রান্তের সংখ্যা। হঠাৎ করে 28-এ আমরা একটা পেলাম এবং সেটা হসপিটালাইজেশন হয়েছে এবং তার অক্সিজেনও কমে গেছিলো, তাকে চিকিৎসা দিয়ে সে বোধহয় বাসায় চলে গেছে হসপিটালে। কিন্তু তারপরে ধারাবাহিকভাবে একটা দুটো করে পাচ্ছিলাম। এখন এটার সিকোয়েন্সিং করে জানতে হবে কোন ভ্যারিয়েন্ট, সেটা আমরা পরবর্তী ধাপে যাব আর কি, এবং সেক্ষেত্রে হয়তো আমরা IDCR এর সহযোগিতা নিব ঢাকার। এরই মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে করোনা বিষয়ে প্রশিক্ষিত জনবল। রাকিবুল হাসান, এখন রাজশাহী। তাবুর শহর মিনায় সারা রাত ধরে ইবাদত বন্দেগিতে মশগুল মুসল্লিরা। আজ সূর্যোদয়ের পর আরাফাতের উদ্দেশ্যে রওনা হবেন তারা, আর এর মধ্য দিয়েই শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। এ সময় লাখো কণ্ঠের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে বিদায় হজের স্মৃতিবিজড়িত আরাফাতের ময়দান, যা মিনা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন বিভিন্ন দেশ থেকে আসা লাখো মুসল্লি। আরাফাতের ময়দানে জোহরের নামাজের পর খুতবা পাঠ করা হবে। আরাফাতে উপস্থিত না হলে হজ পূর্ণই হয় না। আসরের নামাজ শেষে সূর্যাস্তের পর মুসল্লিরা রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে গিয়ে মাগরিব আর এশার নামাজ আদায় করবেন তারা। শেষ করব এখন সকাল, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ঈদের লম্বা ছুটি শুরু, রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছাড়ছেন কর্মঠ মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট। বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস ব্যাহত। বহির্নোঙরে জাহাজ জট, ঈদে কার্যক্রম চালু রাখতে বিশেষ টাস্ক ফোর্স। যুক্তরাষ্ট্র থেকে অধিকাংশ প্রবাসী দেশে পাঠিয়েছেন কোরবানির অর্থ। সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে কাতার থেকে। দূষণের সবচেয়ে বড় উৎস প্লাস্টিক বর্জ্য। আইন থাকলেও তা অকার্যকর, প্রতিশ্রুতিতেই দায় সারছে সরকার। পাট মন্ত্রণালয় আলাদা উদ্যোগও নিয়েছে, যেটা হয়তো ঈদের পরে কাজটা শুরু হবে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা, এটা আমরা সকল সরকারি দপ্তরে বলছি ওখান থেকে সরে আসতে। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।